শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম পর্ব 3 নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে আছে অ্যালকেন, অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের সাথে বিভিন্ন বিক্রিয়া। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে একেবারে দরজা বন্ধ করে একা এই ভিডিওটি দেখার চেষ্টা করো, কারণ এটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি অ্যালকেন সম্পর্কে আজকে ভালোভাবে ধারণা নেওয়া না যায়, আজকের এই ভিডিওটি যদি ভালো করে বুঝতে না পারো, তাহলে বাকি অধ্যায়ের বাকি অংশটুকু বোঝার সম্ভাবনা একেবারেই নেই। তাই বলছি, যখন এই ভিডিওটি দেখবে একেবারে নীরবে, একেবারে একা এবং দরজা বন্ধ করে সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখার চেষ্টা করো। অ্যালকেন, অ্যালকেনের আমরা শুরুতেই অ্যালকেনের সংজ্ঞা দিব। অ্যালকেন কাকে বলে? বলা হচ্ছে যে যে সকল মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনে কার্বনের সাথে কার্বনের একক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে। তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনও বলা হয়। মোট কথা হচ্ছে, যদি এই হাইড্রোকার্বনের মধ্যে একক বন্ধন থাকে, অর্থাৎ একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের শুধু সিঙ্গেল বন্ড থাকবে, তাহলে এটি হবে অ্যালকেন। আমরা উদাহরণ হিসেবে নিয়েছি এখানে, একটি উদাহরণ নিয়েছি এখানে যে এই প্রোপেন। এখানে যেই কার্বনগুলো আছে প্রত্যেকটির মধ্যেই কিন্তু একক বন্ধন রয়েছে, এই কারণে এটি একটি অ্যালকেন। দ্বিতীয়টি আমরা আরেকটি উদাহরণ দিয়েছি, এটিও একটি অ্যালকেন এবং এটিও একটি অ্যালকেন। অ্যালকেন চেনার উপায় হচ্ছে যে কার্বনের সাথে কার্বনের একটা একক বন্ধন থাকবে বা সিঙ্গেল বন্ড থাকবে। গেল আমাদের অ্যালকেনের সংজ্ঞা। এবার অ্যালকেন এর সাধারণ সংকেতটা কি? অ্যালকেনকে চেনার একটা সূত্র আছে, সেটা হচ্ছে CnH2SN+2। একটু ভালো করে খেয়াল করি যে সি হচ্ছে কার্বন আর এইচ বলতে বোঝাই আমরা হাইড্রোজেন। এখানে কার্বন যদি n সংখ্যক হয়, তাহলে হাইড্রোজেন হবে কার্বনের দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। হ্যাঁ, এখানে কার্বন হচ্ছে n সংখ্যক, হাইড্রোজেন হচ্ছে 2SN+2, অর্থাৎ কার্বন যতটা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। আমরা একটা উদাহরণে যাই। যদি আমরা n এর মান 1 ধরি, তাহলে সূত্র অনুসারে আমরা পাবো CH4। একটু খেয়াল করি, এখানে কার্বন একটা, কার্বন সংখ্যা হলো 1, 1কে দ্বিগুণ করলে হবে 2, তার সাথে 2 যোগ করলে হবে 4, তার মানে হাইড্রোজেন হচ্ছে 4টি। অর্থাৎ কার্বন সংখ্যা যত হবে হাইড্রোজেন হবে তার থেকে দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। আর এটা হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে মিথেন এর গাঠনিক সংকেত, আমরা এটা হলো আণবিক সংকেত, আর যেটা লিখলাম পাশে যে গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত হচ্ছে যৌগের মধ্যে যেই পরমাণুগুলো থাকবে একে অপরের সাথে কিভাবে থাকবে সেগুলো যদি আমরা বন্ধনের সাহায্যে প্রকাশ করি, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। এই সংকেত থেকে দেখতেছি আমরা প্রত্যেকটি ক্ষেত্রেই একক বন্ধন বিদ্যমান। আমরা যদি এভাবে n এর মান 4 ধরি, তাহলে আমার এই সূত্র থেকে পাবো আমি C4H2 × 4 + 2 ইকুয়াল পাবো আমি C4H10। আবারও দেখি, আমরা বলছিলাম যে কার্বন যা হবে হাইড্রোজেন হবে দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। কার্বন 4, তার দ্বিগুণগুলো হবে 8, 2 বেশি 10। তবে কার্বন যা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তো এখানে n এর মান 4 হওয়ার কারণে C4H10 এর গাঠনিক সংখ্যা হচ্ছে এই রকম। এখন আমরা হিসাব করে দেখি এখানে যে কার্বন হচ্ছে 1, 2, 3, 4, 4টা কার্বন। হাইড্রোজেন আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি হাইড্রোজেন আছে। তো এটা হচ্ছে তার গাঠনিক সংকেত, আর আগেরটা হচ্ছে তার আণবিক সংকেত। তো এখানেও যদি আমরা খেয়াল করি, সেখানে দেখব যে একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সম্পর্ক হচ্ছে সিঙ্গেল বন্ড বা একক বন্ধন। প্রত্যেকটির মধ্যে একক বন্ধন বিদ্যমান। এই একক বন্ধন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যালকেন। তো আমরা আগে অ্যালকেনের সংজ্ঞাটা শিখলাম, আর এখন শিখলাম অ্যালকেনের সাধারণ সংকেত এবং সেই সংকেত অনুসারে বিভিন্ন অ্যালকেন তৈরি করা। আমরা এই যে বিউটেন নামে যেই অ্যালকেনটা লিখছি এখানে, এগুলো গাঠনিক সংকেত। এটাকে সংক্ষেপে আবার এভাবে লেখা যাবে কিভাবে?
প্রথম কার্বন হিসাব করলে প্রথম কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, তাই আমরা লিখছি CH3। এরপর একটা সিঙ্গেল বন্ড। দ্বিতীয় কার্বনের সাথে হাইড্রোজেন আছে 2টা, দিলাম CH2। সিঙ্গেল বন্ড দিয়ে আমরা তৃতীয় কার্বনের সাথে আছে 2টা হাইড্রোজেন, CH2। চতুর্থ কার্বনের সাথে আছে আমাদের 3টা হাইড্রোজেন, তাই লিখলাম CH3। তো আমরা আণবিক সংকেত C4H10 লিখতে পারি, গাঠনিক সংকেত হিসেবে এই দুটা যে কোনো একটাকে লিখতে পারি। এবার আমরা অ্যালকেন এর সাধারণ সংকেত জানলাম, কিন্তু অ্যালকেনের অনেকগুলা নাম আছে। তো এই নামগুলো আমরা কিভাবে উচ্চারণ করব? তো এই উচ্চারণ করার সুবিধার্থে আমি এখানে লিখে নিলাম অ্যালকেন এর সন্ধি বিচ্ছেদ করা হবে অ্যালক যোগ এন। এখানে অ্যালক দিয়ে কার্বন সংখ্যাকে উল্লেখ করা হবে, আর এন এর অর্থ হচ্ছে একক বন্ধন। আবার বলছি, অ্যালকেন এটা হচ্ছে অ্যালক যোগ এন। অ্যালক হচ্ছে এখানে কার্বন সংখ্যা কত, আর এন হচ্ছে তাদের মধ্যে বন্ধন কত। তো আমরা যখন এন এর মান 1 হবে তখন কার্বন 1, হাইড্রোজেন হবে 2 into 1 plus 2, সূত্র অনুসারে হলো CH4। এটার নাম হচ্ছে মিথেন। এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1। এই 1 হওয়ার কারণে এই গ্রিক ভাষায় এই 1কে বলা হয় মিথ, আর এন হচ্ছে একক বন্ধন। ব্যাখ্যাটা হচ্ছে মিথ দ্বারা একটি কার্বন পরমাণুকে বোঝানো হয়েছে এবং এন দ্বারা একক বন্ধনকে বোঝানো হয়েছে। তাহলে মিথেন, আমরা যে মিথেন উচ্চারণটা করতেছি আসলে এটা হচ্ছে মিথ যোগ এন। মিথ এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট, এন অর্থ হচ্ছে একক বন্ধন। এইভাবে আমি মিথেনকে উচ্চারণ করলাম। এবার যদি 2 হয়, কার্বন সংখ্যা 2, তো এই 2কে গ্রিক ভাষায় বলা হয় ইথ। তাহলে এটা হলো ইথেন। এটা হচ্ছে ইথ যোগ এন, ইথেন। এখানে ইথ দ্বারা 2টি কার্বন পরমাণুকে বোঝানো হয়েছে। তাহলে মিথ মানে হচ্ছে 1 কার্বন, ইথ মানে হচ্ছে 2 কার্বন। এভাবে কার্বন সংখ্যা অনুসারে এর উচ্চারণগুলা নির্ধারণ করতে হবে। আমরা খেয়াল করি যে অ্যালকেন হচ্ছে গ্রিক ভাষায় সংখ্যার উচ্চারণ যোগ এন। আবার বলছি, অ্যালকেন হবে গ্রিক ভাষায় সংখ্যার উচ্চারণ যোগ এন। তো গ্রিক ভাষায় 1কে বলা হয় মিথ, তার সাথে যদি এন যোগ করে হবে মিথেন। 2 হলে বলা হয় ইথ। এইভাবে আমরা 3 হলো প্রোপ, 4 হলো বিউট, 5 পেন্টা, 6 হেক্সা, 7 হেপ্টা, 8 অক্টা, 9 ননা, 10 ডেকা, 11 আনডেকা, 12 ডোডেকা, 13 ট্রাইডেকা, 14 টেট্রাডেকা, 15 পেন্টাডেকা, 16 হেক্সাডেকা, 17 হেপ্টাডেকা, 18 অক্টাডেকা, 19 ননাডেকা এবং 20 হচ্ছে আইকোস। এখন এগুলো হলো গ্রিক ভাষায় যে সংখ্যাগুলো উচ্চারণ সেগুলো আমি লিখলাম। এখন ব্যাপারটা হচ্ছে অ্যালকেন সম্পর্কে জানতে হলে বা এই অধ্যায়টা জানতে হলে তোমাকে অবশ্যই এই সংখ্যাগুলোর উচ্চারণগুলো ভালোভাবে শিখতে হবে। যদি বেশি না পড়ো অন্তত তোমাকে 10 পর্যন্ত শিখতে হবে মাস্ট, কারণ 10 পর্যন্ত দিয়ে বিক্রিয়াগুলা সবচেয়ে বেশি থাকে। তো এই জন্য বলছি যে এই অধ্যায়টা পড়ার সময় অ্যালকেনের এই জায়গায় এসে এই উচ্চারণগুলো ভালো করে শিখতে হবে, বিশেষ করে 10টা পর্যন্ত। তো আমি আবার বলছি, 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্টা, 6 হলে হেক্সা, 7 হলে হেপ্টা, 8 হলে অক্টা, 9 হলে ননা, 10 হলে ডেকা। তো এখন এইগুলো হলো গ্রিক ভাষায় সংখ্যাগুলোর উচ্চারণ। এখন এর সাথে যোগ করলে হবে, যোগ করতে হবে এন। তাহলে এইবার হিসাব দেখো, যদি আমি এন যোগ করি কি দাঁড়ালো, মিথের সাথে যদি আমি এন যোগ করি মিথেন, ইথের সাথে এন যোগ করলে ইথেন। এইভাবে প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন,
ননেন, ডেকেন, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, প্যান্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন, আইকোসেন। এবার 20 পর্যন্ত। তো অন্ততপক্ষে 10টা নাম অবশ্যই শিখতে হবে। আমরা আরেকটা বলছি যে এখানে বিষয়টা হচ্ছে যে এই গ্রিক ভাষায় সংখ্যার উচ্চারণের সাথে এন যোগ করে অ্যালকেনের নামকরণ করতে হয়। এই জন্য আমাদেরকে গ্রিক ভাষায় সংখ্যাগুলা উচ্চারণগুলা শেখা খুবই জরুরি। এভাবে আমরা আবার দেখা যাচ্ছে এখানে যে 20 পর্যন্ত হলে আমরা কি বলবো, আইকোসেন। যদি 21 হয় তাহলে হেনিকোসেন, 22 হলে ডোকোসেন, হ্যাঁ, 23 হলে হবে ট্রাইকোসেন। এত বিশাল দরকার নেই, আমাদের মোটামুটি 10টা পর্যন্ত শিখলেই আমাদের হয়ে চলবে। তো এইভাবে বন্ধুরা আমাদের অ্যালকেনের নামকরণগুলো শিখতে হবে আগে, এবং 10টা অ্যালকেনের নাম ভালো করে মনে রাখতে হবে। আমি আবারও বলছি, এই নামগুলা মনে রাখার কৌশল হচ্ছে গ্রিক ভাষায় সংখ্যাগুলা 10 পর্যন্ত মনে রাখা এবং তার সাথে অ্যান যোগ করে অ্যালকেনের নামকরণ করে ফেলা। এবার শাখা শিকলযুক্ত অ্যালকোহলের নামকরণ কিভাবে করব? শাখা শিকলযুক্ত বলতে কি বোঝায়? তার আগে আমরা শিখব অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি? বলা হচ্ছে যে অ্যালকেন থেকে যখন একটি হাইড্রোজেন কম হবে তখন এটি একটি অ্যালকাইল মূলক হবে। অ্যালকাইলের সাধারণ সংকেত হচ্ছে বন্ধন CnH2n+1। আমরা কেন আগে বন্ধনটা দিলাম তাও ব্যাখ্যা করব। n এর মান যদি 1 হয় তাহলে আমরা লিখব এটাকে C1H2 × 1 + 1, এটা হচ্ছে বন্ড CH3। একটু আগে আমরা দেখে আসছি যে অ্যালকেনের বেলায় কিন্তু সি একটা হলে, কার্বনে একটা হলে হাইড্রোজেন হতো 4টা, তখন CH4 লিখছি আমরা মিথেন। বলা হচ্ছে যখন একটা হাইড্রোজেন কম হবে তখন এটি কিন্তু অ্যালকাইল মূলকে হয়ে যাবে, মূলকে পরিণত হবে। তো কেন আমরা এই বন্ডটা দিলাম? এই কারণে যে এখানে যখন আমি একটা কার্বনের চারদিকে এই হাইড্রোজেনগুলো সাজাতে যাব তখন আমরা বলছি এই পূর্বের আলোচনায়, পূর্বের পর্বগুলোতে, যে এই অধ্যায়টিতে প্রত্যেকটি কার্বনের যোজনী হবে 4। তো এখানে একটা কার্বন তার যোজনী যদি 4 হয়, চারদিকে 4টা হাত দিলাম, কিন্তু হাইড্রোজেন আছে 3টা, তাই 3টা হাইড্রোজেন দেওয়ার পরে আরেকটা হাত খালি থেকে যায়, এই কারণে এটা বন্ড থেকে যায়। তো এইভাবে বলছি আমরা যে যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হবে তখন এটি হবে অ্যালকাইল মূলক। আমরা বলছি যে এই অ্যালকাইলকে আর দ্বারা প্রকাশ করা, যেহেতু এটা মূলক, মূলক হচ্ছে রেডিক্যাল, তাহলে অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এর সূত্র হচ্ছে R = বন্ড CnH2n+1। এবার অ্যালকাইলের উচ্চারণ কিভাবে করব? ওই যে একটু আগে আমরা দেখে আসছি যে এই অ্যালকেনের নামকরণ আমরা গ্রিক ভাষায় এই সংখ্যার উচ্চারণ করছি, আর অ্যালকেন হওয়ার কারণে ক্যান পেছনের উচ্চারণটা হচ্ছে এন। তাই আমরা এই অ্যালকাইল পড়ার সময় ওই গ্রিক ভাষায় সংখ্যার উচ্চারণটা পরে আইল যুক্ত করে দেব, হ্যাঁ, তাইলে আমাদের অ্যালকাইলের উচ্চারণটা হয়ে যাবে। যেমন কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে আমরা বলছি মিথ, হ্যাঁ, মিথ যদি হয় তার সাথে যুক্ত করতে হবে, যেহেতু আমি অ্যালকাইল পড়তেছি তাহলে আইল যোগ করতে হবে, মিথ যোগ আইল, তাহলে হবে আমাদের মিথাইল। হ্যাঁ, ঠিক তেমনি করে যদি কার্বন সংখ্যা 2 হয়, 2 হলে হবে ইথ, ইথের সাথে যোগ হবে আইল, তাহলে হবে ইথাইল। তো আমরা বলছি যে কার্বন সংখ্যা যদি 2 হয়, অ্যালকেন অনুসারে তার হওয়ার কথা ছিল C2H6, এখানে একটা হাইড্রোজেন কম হবে, তাহলে হবে C2H5। এভাবে ইথাইল, আমি এই প্রোপাইল লিখতে পারি, তারপরে আবার বিউটেনও লিখতে পারি। এইভাবে আমরা অ্যালকাইলের উচ্চারণগুলো শিখে নেব। এবার আমি একটা অ্যালকেন এখানে উল্লেখ করেছি, আমি গুণে দেখি 1 2 3 4 5 6 কার্বন বিশিষ্ট।
কার্বন সংখ্যা 6 হলে এটা হয় 6কে উচ্চারণ করতে হয় গ্রিক ভাষায় হেক্সা। যেহেতু এটি সবগুলোর মধ্যে একক বন্ধন বিদ্যমান, সুতরাং এটি একটি অ্যালকেন। তাহলে হেক্সা যোগ এন, হেক্সেন, তাহলে এটা হচ্ছে একটা হেক্সেন। তো এটা এই অ্যালকেনের নামকরণ হচ্ছে হেক্সেন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তা হলো শাখা শিকলযুক্ত অ্যালকেন। শাখা মানে কি? একটা গাছ লম্বা হওয়ার পরে তার পাশে যে ডালপালা ছাড়ে, এই ডালপালাগুলো হচ্ছে তার শাখা। তো আমার এখানে এখানে এটা হচ্ছে দীর্ঘ শিকল বিশিষ্ট একটি অ্যালকেন। এটা একটা গাছের সাথে তুলনা করা যায়। এখন এই এই অ্যালকেনের কোনো এক জায়গায় একটা শাখা বের হবে। যেমন আমরা বলছি এই জায়গা দিয়ে CH3 নামে একটা শাখা বের হলো। আমরা আগেই বলছি যে এই লম্বা যেই শিকলটা থাকবে, লম্বা যে শিকলটা থাকবে দীর্ঘ শিকল, এটা আসলে মূল গাছ, এটা এটা হবে অ্যালকেন। আর তার চেয়ে ছোট হচ্ছে শাখা শিকলগুলো। তো এখন এই ধরনের শাখা থাকলে আমরা এই পুরা যেই যৌগটা আছে তার নাম কি করব? তো বলেছে শাখা শিকলযুক্ত অ্যালকেনের নামকরণ কিভাবে করা যেতে পারে। তো বলা হচ্ছে যে সবার আগে দেখতে হবে এই শাখাটা কত নম্বর কার্বন দিয়ে বের হয়েছে। তো আমি যদি হিসাব করে এখান থেকে বাম দিক থেকে, তাহলে এই আইইউপ্যাকের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যেদিক দিয়ে গণলে আমি তাড়াতাড়ি পাবো শাখা শিকলটাকে, সেই দিক দিয়ে গণতে হবে। আমি যদি এখানে এই বাম দিক থেকে গণি, তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা হবে 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর কার্বন, এটা হবে 4 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা হলো 6 নম্বর কার্বন। তাহলে বাম দিক থেকে গণে গেলে আমার শাখাটা আসতেছে 5 নম্বর শাখা দিয়ে, অর্থাৎ 5 নম্বর কার্বন দিয়ে আমার এই শাখাটা তৈরি হয়েছে। এখন বলা হচ্ছে যে যদি আমি বাম দিক থেকে না গণে ডান দিক থেকে গণনা শুরু করি, তাহলে এটা হবে 1 নম্বর কার্বন, এটা হবে 2 নম্বর কার্বন, এটা হবে 3 নম্বর কার্বন, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে শাখাটা পড়তেছে আমার 2 নম্বর কার্বন দিয়ে। আইইউপ্যাকের নিয়ম হচ্ছে যেই পাশ থেকে গণলে আগে পাওয়া যাবে সেই দিক দিয়ে গুনতে হবে। তো আমি এই ইচ্ছা করলেও বাম দিক থেকে গুনতে পারবো না, কারণ বাম দিক থেকে গুনলে আমার শাখাটা পাওয়া যায় 5 নম্বর কার্বন দিয়ে, আর ডান দিক থেকে গুনে আসলে পাওয়া যাবে 2 নম্বর কার্বন দিয়ে। সুতরাং আইইউপ্যাকের নিয়ম অনুযায়ী এটা হবে 2 নম্বর কার্বনের শাখা। তো এখন এই পুরা যৌগটার নাম কি হবে? তো বলা হচ্ছে যে আগে শাখার নম্বর উল্লেখ করতে হবে। শাখাটা পাইলাম 2 নম্বর শাখা, 2 নম্বর কার্বন দিয়ে এই শাখাটা তৈরি হয়েছে। আগে নাম্বারটা উল্লেখ করতে হবে। নাম্বারটা উল্লেখ করার পরে এই 2 নম্বর কার্বন দিয়ে যে শাখাটা বের হয়েছে সেই শাখাটার নাম উল্লেখ করতে হবে। তো 2 নম্বর কার্বন দিয়ে যেই শাখাটা বের হয়েছে এটা হচ্ছে CH3। আমরা বলছিলাম যে কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোজেন হবে 4, কিন্তু 1 কম আছে। তাহলে এই যখন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হয় তাহলে এটা হয়ে যায় অ্যালকাইল। আর তাহলে এটা অ্যালকাইল। অ্যালকাইলের নামকরণ হচ্ছে যেহেতু 1 কার্বন তাহলে হচ্ছে মিথাইল। মিথ যোগ আইল, মিথাইল। তাহলে এই শাখাটার নাম হচ্ছে মিথাইল। তো আমরা প্রথমে উল্লেখ করব এই শাখাটা কত নম্বর কার্বন দিয়ে প্রবেশ করছে বা বের হয়েছে, সেই শাখার নম্বর, এরপরে শাখার নামটা হচ্ছে মিথাইল। এটা হবে 2 মিথাইল। তো আর কোনো শাখা না থাকায় যে লম্বা যে গাছটা আছে দীর্ঘ শিকল বিশিষ্ট কার্বনগুলা, আমি কার্বন সংখ্যা গণি 1 2 3 4 5 6, এই দীর্ঘ শিকলটার নাম হবে অ্যালকেন অনুযায়ী। তো অ্যালকেন অনুযায়ী 6 কার্বন থাকলে এটা হবে হেক্সেন। তাহলে এটার নাম হবে 2 মিথাইল হেক্সেন। আমরা আবারও খেয়াল করি, এখন 2টা শাখা বের হয়েছে। 2টা শাখা বের হলে তার নাম কি হবে?
একটু খেয়াল করি, আবার আগের মতো দেখি। যদি বাম দিক দিয়ে গুণে যাই তাহলে পাবো আমরা 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের মধ্যে শাখাগুলা বের হয়েছে। আমি যদি ডান দিক থেকে করি তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 নম্বর কার্বন দিয়ে এবং 3 নম্বর কার্বন দিয়ে শাখাগুলা বের হয়েছে। তাহলে আইইউপ্যাকের নিয়ম অনুযায়ী 4 5 গ্রহণ করা যাবে না, গ্রহণ করতে হবে 2 3, কারণ আইইউপ্যাক মানে কি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যাপ্লাইড অ্যান্ড কেমিস্ট্রি। তো এখানে এটা হলো আন্তর্জাতিক একটা রাসায়নিক সংস্থা। এরা রসায়নের সমস্ত কিছুকে এরা দেখভাল করে এবং এদের এই কোনটার নামকরণ কিভাবে করা হবে এই বিষয়গুলা তারাই দেখাশোনা করে। তো এখানে তাদের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে এই 2 3 হবে এই শাখাগুলার নম্বর, কারণ 2 3 হচ্ছে ছোট। তাইলে একটু খেয়াল করি, এই শাখা শিকলটার প্রথম নাম্বার হচ্ছে 2, 2 লিখলাম, 2, আরটা আছে 3, 2 3 একসাথে লিখছি, কারণ হচ্ছে 2তে যেই শাখাটা বের হয়েছে এটার যেই সংকেত 3তে যে শাখাটা বের হয়েছে সেটা সংকেত একই। তো একই হওয়ার কারণে আমরা লিখছি 2 3। এবার আসি যে শাখার নাম্বার লেখার পরে লিখতে হবে এই শাখাটার মধ্যে যেই যৌগটা আছে তার নাম কি। এটা হচ্ছে মিথাইল, এটাও মিথাইল, দুইটা মিথাইল। তাহলে বলতে হবে 2 3 ডাইমিথাইল, ডাই মানে 2, 2 3 ডাইমিথাইল। তো আমি যেহেতু 2 3 দুইটা শাখাকে ব্যবহার করে ফেলছি, আর কোনো শাখা না থাকায় লম্বা শিকলটা হবে অ্যালকেন। 1 2 3 4 5 6, সুতরাং এটা হলো হেক্সেন। এটার নাম হবে 2 3 ডাইমিথাইল হেক্সেন। আবার দেখি যে এই দিক দিয়ে একটি শাখা, এই দিক দিয়ে আরেকটি শাখা, কিন্তু এই যে শাখাগুলো বের হয়েছে শাখাগুলোর মধ্যে যে যৌগগুলো আছে দুইটা দুই রকম। এটার নামকরণ কীভাবে করব? প্রথমে নাম্বারিং করলাম বাম দিক থেকে, ডান দিক থেকে করে দেখলাম এটা 2 3 করে। তাইলে আমরা 2 এবং 3-এর মধ্যে, 2-এর মধ্যে যে ধরনের যৌগ 3-এর মধ্যে কিন্তু সেই ধরনের যৌগ নেই, তাহলে দুইটার নাম আলাদা হবে। তাইলে প্রথমে হবে ছোটটা 2, 2-এর মধ্যে যে যৌগটা আছে এর নাম হচ্ছে মিথাইল, 2 মিথাইল। আবার 3-এর মধ্যে যে নাম্বারটা আছে, যে যৌগটা আছে সেটা হচ্ছে আমার 2 কার্বন বিশিষ্ট, 2 কার্বন বিশিষ্ট হলো এটা হচ্ছে ইথাইল, তাহলে 3 ইথাইল। এবার আমার শাখাগুলার নাম শেষ হয়ে গেল। এবার দীর্ঘ শিকলটার নাম হবে অ্যালকেন অনুসারে 1 2 3 4 5 6 হেক্সেন, 2 মিথাইল 3 ইথাইল হেক্সেন। এইভাবে শাখা শিকলগুলার নামকরণ করতে হবে। এবার অ্যালকেনের উৎস। অ্যালকেন কোত্থেকে পাওয়া যায়? আমরা আগেই বলছি যে খনিজ পেট্রোলিয়াম হচ্ছে অ্যালকেনের প্রধান উৎস। অর্থাৎ মাটির নিচে যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তা প্রকৃতপক্ষে আসলে বিভিন্ন অ্যালকেনের মিশ্রণ। অর্থাৎ অ্যালকেনকে পেতে পারি আমরা খনিজ পেট্রোলিয়াম থেকে। অ্যালকেনের ব্যবহার, এই অ্যালকেন আমরা কি কাজে ব্যবহার করি? বলা হচ্ছে যে অ্যালকেন সমূহ প্রধানত গৃহস্থলীতে, মোটর গাড়ি ও শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া খনিজ তেল বা পেট্রোলিয়ামকে উচ্চ তাপে ভেঙে বিভিন্ন হাইড্রোকার্বন তৈরি করা হয়, যা থেকে অনেক মূল্যবান যৌগ তৈরি করা যায়। এবার অ্যালকেনের ভৌত ধর্ম। আসলে ভৌত ধর্ম বলতে বোঝায় স্বাভাবিক তাপমাত্রা এটি দেখতে কেমন, এর গলনাঙ্ক কেমন, স্ফুটনাঙ্ক কেমন, এগুলো হচ্ছে তার ভৌত ধর্ম। তো বলা হচ্ছে যে অ্যালকেন সমূহ দেখতে বর্ণহীন, প্রায় গন্ধহীন উদাহী যৌগ। এরা পানিতে অদ্রবণীয় অর্থাৎ পানিতে মিশে না, তবে বিভিন্ন জৈব দ্রাবকে এরা দ্রবীভূত হয়। তরল ও কঠিন অবস্থায় এরা পানি অপেক্ষা হালকা। কঠিন হলেও সেটি পানি অপেক্ষা হালকা, তরল হলেও সেটি পানি অপেক্ষা হালকা। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং ভৌত অবস্থা অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে, মানে কার্বন সংখ্যা কম না বেশি।
হ্যাঁ, কম হলে এক ধরনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এবং বেশি হলে এক ধরনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। কার্বন সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে এদের ভৌত অবস্থারও পরিবর্তন হয়। তো যেমন বলা হচ্ছে যে 1 থেকে 4 কার্বন মানে ইথেন, ইথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই চারটা হচ্ছে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থা থাকে। কক্ষ তাপমাত্রা হচ্ছে আমরা আমরা সাধারণত যেই তাপমাত্রায় থাকি সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা। তো 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকেনগুলো আছে এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে হওয়ার কারণে এরা গ্যাসীয় অবস্থায় থাকে। এক কথায় উত্তর হচ্ছে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ গ্যাসীয়। আর 5 থেকে 15 কার্বন সংখ্যার যেগুলো আছে এগুলা কক্ষ তাপমাত্রার উপরে বলে এরা তরল অবস্থায় থাকে। এক কথা হচ্ছে যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ গ্যাসীয়, 5 থেকে 15 কার্বন বিশিষ্ট 15 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ হচ্ছে তরল। আর যদি এই কার্বন সংখ্যা 16 এর বেশি হয় তাহলে এরা কঠিন আকারে থাকে। তো সহজ কথা কি বললাম, 1 থেকে 4 গ্যাসীয়, 5 থেকে 15 তরল, আর 16 থেকে বাকি যেগুলো আছে অ্যালকেন সেগুলো হচ্ছে কঠিন। অ্যালকেনের রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্ম হচ্ছে এটি কার সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে। তো অ্যালকেনের যেই ধর্ম আমরা যদি একটু দেখি, যে একটা বিউটেন নিলাম আমরা, এখানে এর গাঠনিক সংকেত লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটা কার্বন আরেকটা কার্বনের সাথে একক বন্ধনে যুক্ত আছে, আবার হাইড্রোজেনের সাথেও একক বন্ধনে যুক্ত আছে। তো বলা হচ্ছে যে অ্যালকেন সমূহ কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন, কার্বন 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 হাইড্রোজেন যে বন্ধন সৃষ্টি করে এটি একটি শক্তিশালী বন্ধন। হ্যাঁ, এটি সমযোজী বন্ধন তো বটেই, এটি শক্তিশালী বন্ধন। তো শক্তিশালী বন্ধন হলে কি হয়, তো শক্তিশালী বন্ধন হওয়ার কারণে যখন এরা বিক্রিয়া করতে চায় কারোর সাথে, আমার দুই হাতে যদি কোনো বস্তু থাকে আমি ধরে রাখি, তাহলে আমি এই দুই হাতের এক হাত যদি মুক্ত না হয় তো এই হাত দিয়ে আর অন্য কিছু ধরতে পারবো না। তেমনি করে এখানে প্রত্যেকটা কার্বনে কিন্তু হাইড্রোজেন কিংবা কার্বন সাথে কার্বন যুক্ত অবস্থায় আছে। এখানে কোনো একটা হাত যদি ছুটে যায়, মনে করে এখান দিয়ে একটা হাইড্রোজেন চলে গেল, তাহলে একটা হাত খালি হয়ে গেল, এই হাত দিয়ে সে অন্য একটা মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে। কিন্তু যেহেতু তাদের এই বন্ধনগুলো শক্তিশালী, তাই এই বন্ধনগুলো ছিন্ন হয় না, ফলে এদের সাথে কাউকে বিক্রিয়া ঘটালে এরা বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, করবেও না, কারণ এদের হাত তো খালি নেই। এরা যে বিক্রিয়া করে অন্যের সাথে যুক্ত হবে, যুক্ত হওয়ার জন্য তাদের বন্ধন খালি নেই। এই কারণে বলছে যে এই এই যৌগ, তাই এই যৌগসমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই যে তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাদের এই স্বভাবের কারণে এদের নাম রাখা হয়েছে প্যারাফিন। প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন। এরা শক্তিশালী অ্যাসিড হোক, শক্তিশালী ক্ষারক হোক, ক্ষার হোক, ধাতু হোক, জারক হোক, এরা কারোর সাথে বিক্রিয়া করে না। আমি আবারও বলছি যে এদের বিক্রিয়া না করার কারণ হচ্ছে এদের কিন্তু কোনো হাত খালি নেই এবং এরা কিন্তু একে অপরের সাথে একক বন্ধনে একটি শক্তিশালী বন্ধন সৃষ্টি করে আছে, ফলে এরা অন্য কারোর সাথে বিক্রিয়া করতে আগ্রহ দেখায় না, এই কারণে এদেরকে প্যারাফিন বলা হয়। তবে হ্যাঁ, এরা কিছু কিছু ক্ষেত্রে এরা বিক্রিয়া অংশগ্রহণ করে, খুব কম সংখ্যক ক্ষেত্রে। প্রথমত বলা হচ্ছে যে এরা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে। তো বলা হচ্ছে যে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় 4টি ধাপে ধারাবাহিকভাবে, মানে প্রথম ধাপে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, দ্বিতীয় ধাপে ডাইক্লোরোমিথেন, তৃতীয় ধাপে ট্রাইক্লোরোমিথেন এবং চতুর্থ ধাপে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন হয়। মানে অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট আলোর উপস্থিতিতে মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 4টি ধাপে যথাক্রমে ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। তবে বলা হচ্ছে যে বিক্রিয়ার প্রতি ধাপেই মিথেন থেকে একটি করে হাইড্রোজেন পরমাণু ক্লোরিনের সাথে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে।
আর এটি যখন বিক্রিয়া শুরু করে 4টি ধাপ শেষ না হওয়া পর্যন্ত বিক্রিয়া চলতেই থাকবে, অর্থাৎ এটি একটি শিকল বিক্রিয়া, একে সহজে নিয়ন্ত্রণ করা যায় না। আমরা উদাহরণ নেই, এখানে আমরা মিথেন নিয়েছি, এই মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় আলট্রাভায়োলেট আলোর সাথে বিক্রিয়া করে, এখন খেয়াল করি আমি কিন্তু এখানে বলে আসছি যে প্রতি ধাপে মিথেনের একটি করে হাইড্রোজেন, এখানে যে মিথেন আছে তার সাথে যে একটা হাইড্রোজেন ক্লোরিন পরমাণুর সাথে বিক্রিয়া করে কি করবে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল, থাকলো কি আর CH3, এখান থেকে একটা ক্লোরিন চলে গেল, থাকলো ক্লোরিন। তাইলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করলো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এখানে থাকলো CH3, এখানে থাকলো একটা ক্লোরিন পরমাণু, দুইটা যুক্ত হয়ে উৎপন্ন হবে CH3Cl, বলা হচ্ছে আমরা ক্লোরোমিথেন। তো বলা হচ্ছে যে এই যে ক্লোরোমিথেন উৎপন্ন হলো, এই ক্লোরোমিথেন দিয়ে আমি কি করব, বলছে উৎপন্ন ক্লোরোমিথেন শিল্পক্ষেত্রে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালডিহাইড তৈরি করা যায়, জৈব অ্যাসিড তৈরি করতে এটি ব্যবহৃত হয়। বলা হচ্ছে যে এই যে প্রথম বিক্রিয়ায় ক্লোরোমিথেন উৎপন্ন হলো, এর পরের ধাপে, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে এই ক্লোরোমিথেন আবার ওই ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, তো এখান থেকে আরও একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন পরমাণু গিয়ে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। তাহলে এখানে হাইড্রোজেন থাকবে আর দুইটা, আর এখানে থাকবে একটা ক্লোরিন পরমাণু, যুক্ত হয়ে উৎপন্ন হবে CH2Cl2 প্লাস HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা হচ্ছে ক্লোরিন কয়টা, দুইটা ক্লোরিন, আর কার্বন কয়টা, একটা। তাহলে ক্লোরিন যদি দুইটা হয় এটা হলো ডাইক্লোরো, আর কার্বন এক হওয়ার কারণে মিথেন, এটা হলো ডাইক্লোরো মিথেন। এই উৎপন্ন ডাইক্লোরো মিথেন রং শিল্পে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এইবার তৃতীয় ধাপে আইসা এই যে ডাইক্লোরো মিথেন সেটা আবার বিক্রিয়া করবে ক্লোরিনের সাথে অতিবেগুনি আলোর উপস্থিতিতেই উৎপন্ন হয়ে এখানে কি করবে, বিক্রিয়া করে কি করবে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন কমে যাবে, হাইড্রোজেন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। এখানে হাইড্রোজেন থাকবে একটা, তাহলে CH আর ক্লোরিন হলো Cl2, আর এখানে আরেকটা ক্লোরিন পরমাণু থাকবে, এটা যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3Cl3 প্লাস HCl। এটা হচ্ছে এখানে ক্লোরিন কয়টা, তিনটা, ট্রাইক্লোরো কার্বন একটা, মিথেন, ট্রাইক্লোরো মিথেন। এই ট্রাইক্লোরো মিথেন একে বলা হয় ক্লোরোফর্ম। এটি হচ্ছে চেতনানাশক, অর্থাৎ অজ্ঞান করার জন্য এই ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্মটিকে ব্যবহার করা হয়। মাঝে মধ্যে আমরা যে শুনি যে গাড়িতে অজ্ঞান পার্টি লোকেরা ওঠে, অজ্ঞান করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে, এটা হচ্ছে মূলত পক্ষে এই ক্লোরোফর্ম বা ট্রাইক্লোরোমিথেন। এরপর আমাদের চতুর্থ ধাপে বিক্রিয়াটা হচ্ছে CH3CH-Cl3 প্লাস ক্লোরিন। এই যে এখানে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন হয়েছে, এই ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন টেট্রাক্লোরাইড বা টেট্রাক্লোরোমিথেন। আমরা বলছি ক্লোরিন একটা হলো মনোক্লোরো অথবা ক্লোরোমিথেন, দুইটা হলো ডাইক্লোরোমিথেন, তিনটা হলো ট্রাইক্লোরোমিথেন, চারটা হলে টেট্রাক্লোরোমিথেন। এই টেট্রাক্লোরোমিথেন ড্রাই ওয়াশ করতে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এইভাবে বলছে যে আমরা যে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় ধারাবাহিকভাবে 4টি বিক্রিয়া সম্পন্ন হয় এবং 4টি যৌগ উৎপন্ন হয়। এই 4টি যৌগ থেকে যৌগ ব্যবহার করে বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত করা হয়। বিক্রিয়াটাকে সহজ করে লিখলে হবে এরকম, মিথেন প্লাস ক্লোরিন, ক্লোরোমিথেন, এই ক্লোরোমিথেন থেকে আবার উৎপন্ন হবে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন থেকে উৎপন্ন হবে ট্রাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন থেকে উৎপন্ন হবে টেট্রাক্লোরোমিথেন। এটা হলো ক্লোরিনের সাথে বিক্রিয়া। দ্বিতীয়ত দহন বিক্রিয়া। অ্যালকেন সমূহ কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কার্বন ও হাইড্রোজেন উভয় ধার্য, তবে কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিকতর ধার্য। অর্থাৎ যখন আমরা দহন করব কার্বনে কিন্তু দহন ঘটে, আবার হাইড্রোজেনও দহন ঘটে, তো কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিক ধার্য।
তো বলা হচ্ছে যে অ্যালকেনকে যখন অক্সিজেন বা বায়ুর সাথে বিক্রিয়া করে আহ, করাবো বা দহন করব, তখন কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় বলে অ্যালকেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আবার বলছি যে অ্যালকেন সমূহ বায়ুর সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে, সাথে প্রচুর পরিমাণ তাপশক্তিও উৎপন্ন করে। আর এই প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় বলে এদেরকে আমরা জ্বালানি হিসেবেই ব্যবহার করি। তো বিক্রিয়াটা হচ্ছে, আমরা এখানে নিলাম মিথেন। মিথেনকে আমরা অক্সিজেন উপস্থিতিতে পুরাইলাম, কারণ কোনো কিছুকে অক্সিজেনের উপস্থিতিতে পুরানোটাই হচ্ছে দহন। তো দহন করলে বলছি এখানে যে মিথেন যখন আমরা এই বায়ুর উপস্থিতিতে পুরাবো, তখন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন হবে। এখন এই যে মিথেন প্লাস অক্সিজেন উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস তাপশক্তি, এটিকে আমরা কিভাবে সমতাকরণ করব? সমতাকরণ কিভাবে করা যায়? আসলে এই সমতাকরণ করার জন্য একটি সূত্র রয়েছে, CxHy প্লাস x প্লাস y/4 অক্সিজেন x কার্বন ডাইঅক্সাইড প্লাস y/2 পানি প্লাস তাপশক্তি। এটা হচ্ছে যে অ্যালকেনকে যখন দহন করব তার সমতাকরণের সূত্র। এখানে কার্বন সংখ্যা হচ্ছে x, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে y। তাইলে কার্বন সংখ্যা, হাইড্রোজেন সংখ্যা জানলে আমি অক্সিজেন কতটুকু বসাবো, কার্বন ডাইঅক্সাইড কতটুকু বসাবো, পানি কতটুকু দিব, এটাকে ব্যালেন্স করার জন্য আমরা হিসাব করি। প্রথমে হচ্ছে অক্সিজেনের পরিমাণ, এটা হচ্ছে x প্লাস y/4। এখানে x হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে 1, আর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4। তাহলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 4। মানগুলো যদি আমরা বসাই হিসাব করলে পাবো 2। তার মানে অক্সিজেনের অনুসংখ্যা হবে 2, তাই এখানে আমরা 2 দিয়ে নেব। এখন কার্বন ডাইঅক্সাইডের কথা বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হবে x, অর্থাৎ কার্বন সংখ্যার সমান। তো কার্বন সংখ্যা এখানে আছে 1, তাই এখানে হবে 1। এখন পানির অণু কতটুকু হবে? পানির অণু বলছে y/2। y/2 হিসাবে আমাদের আসতেছে কত? এখানে y এর মান হচ্ছে, y হচ্ছে 4, আর 4/2 কত হচ্ছে 2। তাহলে আমি এখানে 2 বসিয়ে দেব, বসালে আমার সমতাকরণ হয়ে গেল। এইভাবে আমরা অ্যালকেনের দহন বিক্রিয়ার সময় এটিকে সমতাকরণ করব। আমি আরেকটা উদাহরণ নেই, C3H8 প্রোপেন নিলাম। আমি প্রোপেনকে দহন করলে উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি। আমি ব্যালেন্সিং করতে গেলে আমার অক্সিজেনের ব্যালেন্স করতে হবে। তো x প্লাস y/4। তাইলে এখানে x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 8। মানগুলো বসায় যদি হিসাব করি তাহলে আমার আসবে 5। তার মানে হচ্ছে অক্সিজেনের পরিমাণ হবে 5, আর কার্বন ডাইঅক্সাইড হবে x, অর্থাৎ কার্বনের পরিমাণ কত? 3। বসা দিলাম 3। আর পানি হচ্ছে y/2। তো y/2 হিসাবে y এর মান হচ্ছে আমার h এর মান কত? 8। তাহলে 8/2 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমার পানি হবে 4। এইভাবে আমরা দহন বিক্রিয়ার সময় বিক্রিয়াগুলোকে সমতাকরণ করব। আমরা অ্যালকেনে কিভাবে প্রস্তুত করতে পারি? অ্যালকেন কিভাবে প্রস্তুত করব? বলছে পেট্রোলিয়াম থেকে পৃথক করা ছাড়াও শিল্পক্ষেত্রে কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করা যায়। অর্থাৎ আমরা এই যে খনিজ পেট্রোলিয়াম থেকে তো অ্যালকেন পাই, তাছাড়াও আমরা শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে অ্যালকেন উৎপন্নের জন্য কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থেকেও উৎপন্ন করতে পারি। বলা হচ্ছে যে আমি যদি কার্বন মনোক্সাইড নেই, তাহলে কার্বন মনোক্সাইডকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাতে হবে, অথবা কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে আমরা অ্যালকেন তৈরি করতে পারি। তবে এক্ষেত্রে তাপমাত্রা প্রয়োগ করতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং প্রভাবক হিসাবে লাগবে নিকেল প্রভাবক। যদি এভাবে করি তাহলে আমরা অ্যালকেন পেতে পারি। প্রথমত আমি কার্বন মনোক্সাইড নিলাম, হাইড্রোজেন নিলাম, 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেল প্রভাবক নিলাম, উৎপন্ন হলো মিথেন প্লাস জলীয় বাষ্প। যেহেতু মিথেন এটি একটি অ্যালকেন, এটি হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। অথবা
আমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে হাইড্রোজেন নিলাম, নিকেল প্রভাবক, আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলাম, এতে আমি মিথেন এবং জলীয় বাষ্প পেয়ে গেলাম। এইভাবে আমি কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় নিকেল প্রভাবক এবং তাপমাত্রা প্রয়োগ করে অ্যালকেন পেতে পারি। বলা হচ্ছে যে অ্যালকেনের প্রস্তুতি আরেকটা হচ্ছে ওটস বিক্রিয়া। ওটস বিক্রিয়ার সাহায্যে আমি অ্যালকেন তৈরি করতে পারি। তো বলা হচ্ছে যে শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। তো অ্যালকাইল হ্যালাইড হচ্ছে হ্যালোজেন হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলা। তো অ্যালকাইল তো বলছে আমরা যে এই কার্বন যা হবে হাইড্রোজেন হবে তার দ্বিগুণ অপেক্ষা 1 বেশি। তো এখানে এটা হচ্ছে কার্বন সংখ্যা 1, এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে আয়োডিন, মিথাইল আয়োডাইড। তো এখানে মিথাইল হচ্ছে অ্যালকাইল আর আয়োডিন হচ্ছে হ্যালোজেন, তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। আবার বলছি যে CH3 এটা হচ্ছে মিথাইল মানে অ্যালকাইল, আয়োডিন এটা হচ্ছে হ্যালোজেন মানে হ্যালাইড, তাহলে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি ধাতব সোডিয়াম যুক্ত করি, তো এখানে সোডিয়াম আর আয়োডিন যুক্ত হয়ে উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইড। তো এখানে সোডিয়াম চলে গেল, আয়োডিন চলে গেল। এখন দুইটা গুণ করলে কার্বন হবে 2, হাইড্রোজেন হবে কত 6, অর্থাৎ C2H6 আর সোডিয়াম আয়োডাইড। এটা একটি এই যে C2H6 এটা হচ্ছে একটা অ্যালকেন। এভাবে ওটস বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারি। আমি এখানে নিলাম C2H5, তো সি যদি দুইটা হয় তো এটা হবে ইথাইল আয়োডাইড, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড। তার সাথে আমি সোডিয়াম যুক্ত করছি, উৎপন্ন হচ্ছে দেখো এদিকে সোডিয়াম আর আয়োডিন যুক্ত করে পাইলাম সোডিয়াম আয়োডাইড। আর আয়োডিন চলে গেলে দুইটা গুণগুলো হবে কার্বন 4, হাইড্রোজেন হবে 10। এভাবে আমি এই যে C4H10 এটি হচ্ছে একটি অ্যালকেন। এইভাবে ওটস বিক্রিয়ার সাহায্যে আমি অ্যালকেন তৈরি করতে পারি। তবে এটা একটি সমস্যা হচ্ছে যে এখানে C2 এটা 2 কার্বন বিশিষ্ট, C4 4 কার্বন বিশিষ্ট, C6 6 কার্বন বিশিষ্ট, তার মানে 2 4 6 জোড় সংখ্যক অ্যালকেন তৈরি করা সম্ভব, কিন্তু এই ওটস বিক্রিয়ার সাহায্যে বিজোড় সংখ্যক অ্যালকেন তৈরি করা সম্ভব নয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা অ্যালকেন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।